ये लोगो बहुत अच्छा है बे जीवनी बिची দর্শক মন্ডলী, সুধীবৃন্দ, সকলকে জানাই শ্রেণীমতো সালাম, নমস্কার, শ্রদ্ধা ও ভালোবাসা। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 1950 সালে 26শে জানুয়ারিতে আমাদের দেশের সংবিধান কার্যকারী হয়। ফলে ভারতের আইন ব্যবস্থা সঠিক পথ পায়। ভারতীয় জনগণ ব্রিটিশ কুশাসন থেকে চিরতরের জন্য স্বস্তি পায়। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মধ্যে ভারতীয় জনগণ লাভ করে এক বৈচিত্র্যময় ঐক্য। সেদিন এক অভূতপূর্ব মিলন মেলায় মেতে উঠেছিল ভারতবাসী। দিন যায়, বছর যায়, বারবার ঘুরে ফিরে আসে প্রতি বছর ওই শুভ দিনটি। আমরা গর্বের সাথে পালন করি সেই দিনটিকে, কিন্তু জৌলুসের সাথে, আন্তরিকতার সাথে নয়। বর্তমানে চারিদিকে খুন খারাপি, লুটোতরাজ, নারী ধর্ষণ, প্রতিবাদী কণ্ঠরোধ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ইত্যাদি। ব্রিটিশরা যা করত আজও আমরা তারই পুনরাবৃত্তি দেখতে পাই। যারা এই দিনটির জন্য নিজেদের প্রাণ নিঃশেষে উৎসর্গ করে গেছেন, যাদের অসংখ্য রক্তের বিনিময়ে আমরা পরাধীনতার শৃঙ্খল ছেড়ে বেরিয়ে আসতে পেরেছি, তারা কি কল্পনা করতে পেরেছিলেন ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হবার পরেও মানুষ মানুষে ঘৃণা, বিদেশ, বোমা, পিস্তল ইত্যাদি মরণাস্ত্রের রমরমা? সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের বিনিময়ে দেশপ্রেম, শিক্ষা দীক্ষা, নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের নির্বাসন। আজও খবরের কাগজে দেখতে পাওয়া যায় শয়ে শয়ে মানুষের বাড়ি জ্বলছে, হাজার হাজার মায়ের কোলে শিশুকে কেড়ে নিয়ে কোল খালি করা হচ্ছে, নাবালিকার ধর্ষণ চলছে তো চলছেই। এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কোনো সুরাহা নেই। প্রতিবাদ করলেই জেলবন্দি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? দেশপ্রেমিকদের বুকে রক্তের মূল্য কি এতটাই সস্তা? না না না, এটা হতে পারে না। তারা তো কোনো কিছু চাননি, শুধু চেয়েছিলেন পরাধীন ভারতকে স্বাধীনভাবে দেখতে। আমরা তাদের উত্তরসূরি হয়ে কি একটা সুন্দর ভারত তাদের অলক্ষ্যে তুলে ধরতে পারি না? নিশ্চয়ই পারি। আসুন সব ভেদাভেদ, হিংসা, বিদেশ, আক্রোশ, প্রতিশোধ ভুলে গিয়ে একটা সুন্দর ভারতবর্ষ গঠনের অঙ্গীকার করি। বলি, হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই আমরা ভাই ভাই। ভাই হয়ে ভাইয়ের রক্তক্ষরণ নয়, বরং একটা মজবুত বন্ধন। ভাই হয়ে বোনের মায়ের চরিত্র হনন নয়, বরং তাদের মধ্যে গড়ে উঠুক স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তির এক নিরাপদ আলাপন। নারকীয় দাঙ্গার চির সমাপ্তি ঘটুক, অবাঞ্ছিত রক্তের হোলি খেলা চিরতরে বন্ধ হোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে গড়ে উঠুক এক অপূর্ব মেল বন্ধন। এবং গলা ছেড়ে বলি, বন্দে। কি হচ্ছে এসব? বন্ধ কর, এক্ষুনি বন্ধ কর, বন্ধ কর বলছি। এই যা কিছু সব ভেঙে তো ভেঙে দে। ভাষণ দিতে এসছে এখানে, ভাষণ কি করছিস? ভাষণ দিচ্ছিস? কি শুনছিস তো এগুলো কথা? এরা সময় কি করবে? কিছুই করতে পারবে না। আমাদেরই মতো সাধারণ পরিবারের মানুষ দেশকে স্বাধীন করেছে। আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ দেশের উন্নতি ঘটিয়েছে। তোদের মতো মানুষের জন্য আজ দেশের দুর্দশা হয়েছে। তোদের মতো গুন্ডাদের তাড়াবে আমাদের মতোই সাধারণ পরিবারের মানুষ। আবার আমাদের মতোই সাধারণ পরিবারের মানুষ দেশের উন্নতি করবে, দেশকে সুন্দরভাবে সাজাবে। তোদের মতো সাধারণ মানুষ
চেনা যায়, মানুষ শুধুই মানুষ চেনে যতই চেনা যায়। এই ঘরেতেই লালন আছে আর রবীন্দ্রনাথ, এই ঘরেতেই লালন আছে আর রবীন্দ্রনাথ। চোখের আঙানো এত সহজ নয়, আমি পাবো না পাবো না, আমি পাবো না আর ভয়। রাতের শেষ স্বপ্নে আমি সকাল দেখি দেখি রাতের শেষ। এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ, এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ, এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ, এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ। सारे जहां साझा हिंदुस्तां हमारा हमारा, सारे जहां साझा, सारे जहां साझा। भारत देश में ये सब चलता रहता है, फिर भी देश में सब कुछ सही चल रहा था। शायद हर कोई अपनी जिंदगी में बहुत खुश था। कोई 500 रुपए का पिज्जा खा रहा था, तो कोई 5 रुपए का वड़ा पाव। कोई लाखों रुपया महीना कमा रहा था, तो कोई 1000 रुपया महीना। फिर भी लोग खुश था। लेकिन एक दिन ऐसा वक्त आया, ऐसा मंजर आया कि लोग सपने में भी नहीं सोचा था। क्योंकि अचानक पूरी दुनिया थम गया, रुक गया। ना कोई बाहर निकल सकता था, ना कहीं जा सकता था। उस वक्त भारत समेत पूरी दुनिया का कामकाज एकदम बंद हो गया, एकदम से थम सा गया। और वो दिन बहुत ही दर्दनाक, बहुत ही भयानक। हम आपको दिखाना चाहते हैं उस वक्त की कुछ हिस्से। কি গো, কখন আসলে? কিছু বলছো না যে? কি হয়েছে তোমার? শিবানী গো, তাহলে কি হয়েছে তোমার? সারাদিন ঘুরে ফিরে কোনো কাজ পেলাম না, এখন আবার করোনা বাড়ছে। শুনছি নাকি লকডাউনও লাগবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কাজ কাম কিছুই চলে না, কেউ কাজের কথা বলে না। আমার কাছে একটা কানা করিও নেই। কিরকম আমার সংসারটা চলবে ভগবানই জানে। ভ্যান চালাতে গেলে পুলিশ তাড়াচ্ছে। দৌড়ে মরি না মরি, মনে হয় মরতে মরবো। কি বলছো এগুলো তুমি? কেন এরকম কথা বলছো? কি করবো, আমার আর মাথা কাজ করে না। তুমি চিন্তা করো না গো, ভগবান সব ঠিক করে দিবে। কি হলো বাবা? আরে আমার সত্যি শোনা, আর আমার বুঝতে হয় না। আমাকে খিদে পেয়েছে, খেতে পারবো না? আমার সোনাকে খিদে লেগেছে? আচ্ছা চল, তোরা বস, আমি আসছি। চল চল চল। কি খাবার আছে গো? না গো, অল্পটুকু আছে। কার খিদে মেটাবো জানি না। আমরা খিদে সইতে পারবো, তুমি ওদেরকে খেতে দাও। আমরা না হয় আজকেও জল খেয়ে ঘুমিয়ে যাবো। চলো।
नमस्कार, गुड मॉर्निंग इंडिया में आपका स्वागत है। मैं अदिति राजपूत के साथ में जया कौशिक त्रिवेदी। शुरुआत हम कोरोना की खबर से ही कर रहे हैं, क्योंकि वही सबसे ज्यादा इस वक्त चिंता बढ़ाने वाली खबर है, क्योंकि देश में एक बार फिर कोरोना तेजी से पैर पसार रहा है और मौत का आंकड़ा डराने वाला सामने आया। देश में जहाँ एक दिन में 72,000 से ज्यादा कोरोना के नए मामले सामने आए, वहीं इस दौरान 24 घंटों में 450 से ज्यादा लोगों ने अपनी जान भी गंवाई है। আগে বলো কোথায় চলে গেল? ও ভগবান, আর ভালো লাগছে না। বিষ্ণু, কই রে বিষ্ণু? আরে দাদা, আসেন আসেন, বসেন। না না, এখন আর বসবো না। আচ্ছা, আমার কিছু কাজ আছে, করবি তুই? হ্যাঁ দাদা, বলুন, করবো, কি কাজ আছে? আচ্ছা, আগে তুই আমার বাড়িতে আয়, তারপর সব বুঝিয়ে দেবো। হ্যাঁ দাদা, আপনি চলুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। দাদা, হ্যাঁ, একটা কথা বলতে চাইছিলাম। কথাটা হলো যে আরে কি বলবি, তাড়াতাড়ি বল, আমার দেরি হচ্ছে। 100 টাকা হবে, দিলে খুব ভালো হয়। আচ্ছা নে ধর। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেরি করবি না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাদা, আসছি আসছি, আমি আসছি। ওই গো, শুনছো? একটু এদিকে এসো। হ্যাঁ আসছি। হে ভগবান, আমাকে একটু ভালো লাগছে না, শরীরটা যেন কিরকম লাগছে। আমাকে আর ভালো লাগছে না ভগবান, আমাকে ঠিক করে দাও। আমি কাজ না করলে আমার সংসারটা চলবে না। আমাকে ঠিক করে দাও ভগবান, আমাকে ঠিক করে দাও। কি হলো বলো? এই ধরো 100 টাকা, দোকান থেকে ডাল কিনে নিয়ে এসো, আর ভালো করে রান্না করবে। আমি এখন কাজে যাচ্ছি, ঠিক আছে? কোথায় কাজে যাচ্ছ গো? ওসব পরে বলবো, আমি এখন যাই, না হলে দাদা রেগে যাবেন। আর একটা কথা, তোমরা খেয়ে নিও, হ্যাঁ? আমার জন্য বসে থেকো না আবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। बात कर रहे हैं कोरोना वायरस की, जिसका कहर थमता हुआ नजर नहीं आ रहा है, क्योंकि लगातार 3 दिन हो चुके हैं, 2 लाख के पार मामले हो रहे हैं और हर दिन एक नया रिकॉर्ड बन रहा है। पिछले 24 घंटे में 2,34,692 नए केस आए हैं। मौतों का सिलसिला देखा जाए वो भी बढ़ता चला जा रहा है। 1,341 मरीजों की जान पिछले 24 घंटे में कोरोना के कारण गई है। एक्टिव मामलों की बात करें तो 16 लाख के पार वो जा चुके हैं और देश में अब तक करीब 12 करोड़ वैक्सीन लोगों को लगी है। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কোথায় আছেন ডাক্তার বাবু? ডাক্তার বাবু, আমার মায়ের যেন কি হয়ে গেছে, একটু দেখুন ডাক্তার বাবু, একটু দেখুন। নার্স, নার্স, হ্যাঁ স্যার। পেশেন্টটাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাও। ঠিক আছে স্যার, এই ধর তাড়াতাড়ি ধর। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হে ভগবান, আমার মাকে ঠিক করে দাও। ভগবান, আমার মাকে ঠিক করে দাও। টেনশন করিস না রে, মা ঠিক হয়ে যাবে।
আমাদের সাথে ভগবান আছে। ডক্টর, নার্স, ডক্টর, প্লিজ হেল্প মি, প্লিজ রিল্যাক্স। কি হয়েছে? আমার বাবা খুব অসুস্থ, একটু দেখেন স্যার, প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা আপনি শান্ত হন তো, আমরা দেখছি। পেশেন্টটাকে ভিতরে নিয়ে গিয়ে আবার অক্সিজেন দাও। ওকে স্যার, তাড়াতাড়ি করো, ফাস্ট ফাস্ট। ভগবান তোমার বাবাকে বাঁচাও, ভগবান তোমার বাবাকে বাঁচাও। অক্সিজেনের চরম সংকট এবং গোটা দেশের জন্য ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরি। যে ভয়াবহতার ছবি উঠে আসছে, অক্সিজেনের অভাবে এবার রোগী মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে এবং ৪৫ মিনিট অক্সিজেন না থাকায় ১১ জন রোগীর মৃত্যু। এই প্রাণবায়ুর অভাবেই মৃত্যু হয়েছে ১১ জন রোগীর এবং এই ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতে অর্থাৎ তিরুপতির বেসরকারি হাসপাতালে। तो कहीं ऑक्सीजन की कमी से मौत के मातम में डूबे पड़ी जाए। मुंबई से सटे ठाणे में आज 5 लोगों की मौत हो गई। हरियाणा के हिसार के एक निजी अस्पताल में भी ऑक्सीजन की कमी मरीजों की जान पर भारी पड़ गई। लोगों का आरोप है कि ऑक्सीजन की कमी के साथ साथ इन मौतों के लिए अस्पताल प्रशासन की लापरवाही भी जिम्मेदार है। मरीजों की मौत की खबर मिलने के बाद अस्पताल के बाहर परिजनों ने हंगामा शुरू कर दिया, जिसके बाद पुलिस को तैनात किया गया और पूरे मामले की जांच की जा रही है। इससे पहले गुरुग्राम के कथुरिया अस्पताल में भी ऑक्सीजन की कमी ने 4 लोगों की जान ली। इस अस्पताल ने कल सुबह ही ऑक्सीजन की कमी को लेकर अलर्ट जारी किया था। अस्पताल प्रबंधन के मुताबिक उनकी तरफ से जिला प्रशासन को न सिर्फ जानकारी दी गई, बल्कि जल्द से जल्द ऑक्सीजन भेजने की अपील की गई। इसके बावजूद ऑक्सीजन नहीं मिल पाई। हरियाणा में ऑक्सीजन की कमी के कारण अब तक 13 लोगों की मौत हो चुकी है। वहीं दिल्ली के जयपुर गोल्डन अस्पताल में ऑक्सीजन न मिलने के कारण 20 मरीज दम तोड़ चुके हैं। महाराष्ट्र में 33 लोगों की जान जा चुकी है। মা, আমার খুব কষ্ট হচ্ছে রে মা, তাড়াতাড়ি ডাক্তার বাবুকে ডাক না রে মা। একটু ধৈর্য ধরো মা, তুমি এখানে বসো, আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কেন, কি হয়েছে? দেখুন না ডাক্তার বাবু, আমার মায়ের কি হয়েছে। কাল রাত থেকে প্রচন্ড জ্বর, না জানি কিরকম করছে। এই তো কোনার পেশেন্ট, এখানে ভর্তি করা যাবে না। কেন স্যার, কি হয়েছে? কারণ হাসপাতালে অক্সিজেন নাই। কি কথা বলছেন ডাক্তার বাবু? ভর্তি না নিলে তো আমার মা মারা যাবে। দয়া করুন ডাক্তার বাবু, আপনি যে কোনো ব্যবস্থা করে আমার মাকে ভর্তি নেন। আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? হাসপাতালে অক্সিজেন নাই, কতবার বলবো আপনাকে? ডাক্তার বাবু, আপনার পায়ে পড়ছি। আপনি আগে দূর থেকে কথা বলুন তো। ডাক্তার বাবু, একটু দয়া করেন ডাক্তার বাবু, একটু দয়া করেন, আমার মাকে বাঁচান ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান। তোমার কত স্বপ্ন ছিল মা, আমি ডাক্তার হবো, আমি তোমার স্বপ্ন পূরণ করবো মা।
এই কথাগুলো সরকারকে বলেন, কারণ অক্সিজেন আমার হাতে নেই, সরকারের হাতে। সরকার দাঁড়ান, ডাক্তার, পুলিশ, সরকার কাউকে ছাড়বো না। আমি কোর্টে যাব, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, কিন্তু কাউকে ছাড়বো না। আরে যান যান যান, যা পাবেন করে নিন। মা, উঠো মা, উঠো মা, আমি উঠে গেল আরে কখন আসলে? কেন এরকম করছো তুমি? কি হয়েছে তোমার? মনে হয় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। আর যেতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আর পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আরে তুমি একদিনে চলিয়ে গো। তুমি এরকম করো না গো, আমি এক্ষুনি চলে আসছি। কি হয়েছে মা? বাবা কি হয়েছে বাবা? বাবা কথা বলছো না কেন বাবা? কথা বলো বাবা, উঠো বাবা, বাবা, বাবা। মা কি হয়েছে বাবা? বাবা কেন কথা বলছে না? কথা বলতে বলো না মা, বলো না মা, বলো বাবা, কথা বলো বাবা, উঠো বাবা, উঠো বাবা। হায় ভগবান, এ কি হলো? হ্যাঁ, না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি জানি তোমার কিছু হয়নি, কারণ তুমি তো আমাকে সকালবেলা 100 টাকা দিলে গো। তুমি জানো আজকে আমি তোমার পছন্দের রান্না করেছি। তুমি উঠো গো, উঠো, তোমার জন্য আমরা কেউ খাইনি। চলো গো, আমরা একসাথে খাবো।
একটু বোঝা রে গীতা। তুমি কেন এরকম করলে গো? কেন এরকম করলে? কেন আমাদের একা ছেড়ে চলে গেলে? আমাদের কত স্বপ্ন ছিল গো, আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হবে, আমাদের ছেলে মেয়েরা চাকরি করবে, সব স্বপ্ন শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। হে ভগবান, তোমার এই যে লীলা, গরিবের উপর কেন এত অবিচার? ও গো, তুমি তো আমাকে একবারও বলোনি আমার শরীর খারাপ, কেন বলোনি গো? কেন বলোনি? অসুস্থ অবস্থায় কেন কাজ করতে গেলে গো? কেন গেলে? আমরা না খেয়ে থাকতাম, তাও ভালো ছিল গো। বাবা রে বাবা, সব শেষ হয়ে গেল রে বাবা, আমাদের বেঁচে থাকার জন্য কিছু থাকলো না রে, সব শেষ হয়ে গেল রে বাবা, সব শেষ হয়ে গেল। তোদেরকে কে আদর করবে, কে ভালোবাসবে রে বাবা? कानपुर में शमशानों के रात के वक्त कुछ ऐसा ही डरावना मंजर होता है। दूर दूर तक चिताएं ही चिताएं, आग की लंबी लंबी लपटें और एक दर्दनाक तकलीफ से मंजर, और फिजाओं में तैरती हैं अपनों को खो देने की सृष्टियां और चीजें, जिनके मंजर भी उतने ही तकलीफ देंगे। कुछ लोग शमशान में भी घूस करने का इल्जाम लगाते हैं। कानपुर में काफी लोग कोविड से गुजर गए। भैरव घाट और भगवत घाट के इलेक्ट्रिक क्रेमेटोरियम के रिकॉर्ड के मुताबिक 20 से 26 अप्रैल की दोपहर तक कोविड से मरने वालों के 528 शवों का अंतिम संस्कार हुआ है। इसमें लकड़ी से परंपरागत ढंग से हुए अंतिम संस्कार शामिल नहीं है। चुन्नीगंज में 1 दर्जन कब्रिस्तान एक साथ बने हुए हैं। हर कब्रिस्तान से कोविड की मौतों का आंकड़ा लेना मुश्किल काम है, लेकिन लावारिस शवों को दफनाने वाले संगठन लावारिस मैयत इंतजामिया सोसाइटी के लोग कहते हैं कि मौतें बहुत बढ़ गई हैं। कानपुर में 4 क्रिश्चियन कब्रिस्तान हैं। देश में ईसाई आबादी सिर्फ 2.03% है। जाहिर है कि मौतें भी उसी अनुपात में कम होंगी। বাবা, আমাকে খুব খারাপ লাগছে রে, অতিরিক্ত ব্যথা করছে, নিঃশ্বাস নিতে পারছি না, দমদম বন্ধ হয়ে যাচ্ছে রে। তোমার কিচ্ছু হবে না মা, আমি তোমার কিছু হতে দেবো না। আমি তোমাকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো। চলো মা, ওঠো।
স্যার আমি এসআরকে হাসপাতাল থেকে বলছি। হ্যাঁ স্যার, স্যার এই হাসপাতালে মাত্র 2 ঘন্টার অক্সিজেন ব্যাকআপ আছে। হ্যাঁ স্যার, আমাদের কাছে আর কোনো অক্সিজেন নেই। 2 ঘন্টার মধ্যে অক্সিজেন না পৌঁছালে অনেক বড় ঘটনা ঘটে যাবে স্যার। কি বলছেন 5 ঘন্টা? স্যার 2 ঘন্টার মধ্যে অক্সিজেন না আসলে 25টা রোগীর জীবন বাঁচানো খুব বিপদ হয়ে যাবে স্যার। যেগুলো ব্যবস্থা করে হোক না কেন আপনাকে অক্সিজেন পাঠাতেই হবে, তাহলে খুব বিপদ হয়ে যাবে স্যার। স্যার হ্যালো হ্যালো, সালা ফোনটাই রেখে দিল। দীপক দীপক, এই কোথায় আছিস? মা তুমি এখানে বসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। বৃষ্টি তুই মায়ের কাছে থাক, রাজু তুইও থাক, তোরা কোথাও যাবি না। ঠিক আছে দাঁড়া। স্যার আমার মাকে একটু দেখুন না স্যার, আমার মায়ের জন্য কি হয়ে গেছে। এই ছেলে আগে তোর তো বলে কথা বল, জানিস না এখন করোনা চলছে? এবার বল কি হয়েছে? স্যার আমার মাকে একটু দেখেন, আমার মায়ের শরীরটা খুব অসুস্থ, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, একটু দেখেন না স্যার। এখানে ভর্তি করা যাবে না, তোর মাকে অন্য হাসপাতালে নিয়ে যা। কেন স্যার? কেন? কারণ এই হাসপাতালে অক্সিজেন নাই আর ভর্তি করার মতো কোনো বেডও নাই। এই কি কথা বলছেন স্যার? আমার মাকে ভর্তি না নিলে কোথায় নিয়ে যাব? স্যার আমাদের প্রতি একটু দয়া করুন স্যার। এই ছেলে ওটাকে তোর কানে যায় না? কতবার বলবো একটা কথা? যা এখান থেকে, যা বলছি। মেঘনা আসছে না? হ্যাঁ স্যার। এদেরকে আগে এখান থেকে বার করো তো। কোথা থেকে সব চলে এসছে? বার করো তাড়াতাড়ি। ডাক্তারবাবু একটু শুনুন না, একটু দয়া করেন। এই যা এখান থেকে, ডাক্তারের কথা কি তোদের কানে যায় না? এখানে চিৎকার করবি না, এটা হাসপাতাল। যাও ওখান থেকে, যাও বলছি। দিদি একটু ডাক্তারবাবুকে বোঝান না, আমার মা খুব অসুস্থ, ভর্তি না নিলে মাকে নিয়ে কোথায় যাব? কয়েকদিন আগে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলুন? স্যার হাসপাতালে তো মনে হয় বেড আছে, ভর্তি হলেন না, এরা মনে হয় খুব অসহায়। তোমরা কি বেশি বুঝে গেছো? বেশি পাঠানো? কালকে আমাকে মন্ত্রী ফোন করেছিল, ওদের কিছু কি জবাব দেবো? যেটা বলছে সেটা শোনো, বার করো ওদেরকে আগে। ভাইরে তোর মাকে অন্য হাসপাতালে নিয়ে যা, ডাক্তারবাবু যা বললেন আমাকে তাই করতে হবে। মা মা কি হলো মা? তুমি একটু ধৈর্য ধরো মা, তোমার কিচ্ছু হবে না মা, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করবো, তুমি চিন্তা করো না মা। দিদি একটু ডাক্তারবাবুকে বলো না আমার মাকে ভর্তি নিতে, একটু দেখো আমার মায়ের অবস্থা, এই অবস্থায় কোথায় নিয়ে যাব? একটু দয়া করো দিদি, একটু দয়া করো, তোমাদের পায়ে পড়ছি। এই পৃথিবীতে আমাদের কেউ নেই একমাত্র মা ছাড়া। আমার ভাই বোনেদের উপর একটু দয়া করে দিদি, আমাদের কেউ আমার ছেড়ে চলে গেছে, মা ছাড়া করি না দিদি, আমরা খুব অসহায় হয়ে যাবো, একটু ডাক্তারবাবুকে বলো না দিদি, তোমাদের পায়ে পড়ছি। কি হলো মা? কি হলো? দাদা দাদা, মা কথা বলছে না কেন? হ্যাঁ কি হলো বৃষ্টি? কি হলো ভাই? মা মা দিদি একটু দেখো না মায়ের কি হলো, কেন কথা বলছে না? দেখি কি হয়েছে। আমাদের ক্ষমা করে দেবে ভাই, তোর মায়ের জন্য আমরা কিছুই করতে পারলাম না, তোর মা মারা গেছে।
বাঁচাতে পারলাম না মা, তোমার ছেলে বিপদ হয়ে গেল। আমরা গরিব বলে আমাদের জন্য বেড নেই মা, গরিবের এই পৃথিবীতে কেউ নেই মা, কেউ নেই। তোমার ছেলে গরিব বলে বিপদ হয়ে গেল, তোমাকে বাঁচাতে পারলাম না মা। আমি গরিব, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না। আপনারা তো শুনলেন, হাসপাতালে গরিবের জন্য বেড নাই, আছে নেতাদের জন্য, বড় লোকেদের জন্য। কেন এই খেলা? কিসের এই খেলা? আমি তো মানুষ, ওরাও তো মানুষ। মানুষের মানুষের প্রতি কেন এত ঘৃণা, কেন এত দেখাবে? গরিব ওরা কি এত চাইবা? গরিবের কি পৃথিবীতে কেউ নেই? গরিবের হক কেড়ে নিজেদের পেট ভর্তি করছে নেতারা, আর আমরা ভাবছি এটাই আমাদের ভাগ্য। না, এটা আমাদের ভাগ্য না। কেন জানেন? কারণ আমরা লড়াই করি না, আওয়াজ তুলি না, প্রশ্ন করি না। না জানি আমাদের মতো কত গরিবের হক মেরে খাচ্ছে, না জানি আমাদের মতো কত গরিবকে কত রকম না ব্যবহার করা হচ্ছে, কিন্তু তবু আমরা কোনো আওয়াজ তুলি না, প্রশ্ন করি না। এই করোনা মহামারীতে না জানি কত মানুষ মারা গেল, না জানি কত মায়ের কোল খালি হয়ে গেল, না জানি কত জনের মাথা থেকে সিঁদুর মুছে গেল, না জানি আমার মতো কত কিশোর কিশোরীদের মাথা থেকে মায়ের আঁচল চলে গেল, কিন্তু তবু কিছু নেতাদের নোংরা রাজনীতি বন্ধ হয় না। এই মহামারীতে এত মানুষের জীবন যাচ্ছে, এত মানুষের প্রাণ যাচ্ছে, তবু কোনো ধ্যান নাই, কোনো সঠিক ব্যবস্থা নাই। আর শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের অধিকার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। চলছে শুধু মানুষের জীবন নিয়ে খেলা, চলছে শুধু রাজনীতির খেলা। আর এই খেলাতে আমার মাকে আমি হারিয়ে দিলাম, আমি বিফল হয়ে গেলাম, আমি হেরে গেলাম। আমি পারলাম না বাঁচাতে আমার মাকে, পারলাম না বাঁচাতে। মা, नमस्कार, मैं रवीश कुमार। सरकार ने कह दिया कि कोरोना की दूसरी लहर में ऑक्सीजन की कमी से कोई नहीं मरा, और भी सरकारों ने कहा कि ऑक्सीजन की कमी से कोई नहीं मरा, पंजाब और अरुणाचल को छोड़कर। उसके कुछ ही दिन बाद इस देश की राजधानी को बंद करना पड़ा, क्योंकि उसकी हवा में ऑक्सीजन नहीं था, सिर्फ कार्बन मोनोऑक्साइड भर गया था। बहरहाल ये वीडियो रेल मंत्री ने इस साल ट्वीट किया था। एक नॉर्मल मालगाड़ी पर ऑक्सीजन का कंटेनर लादकर उसका नया नाम ऑक्सीजन एक्सप्रेस कर दिया गया। हेडलाइन छपने लगी, जब ऑक्सीजन की कमी नहीं थी तो ऑक्सीजन एक्सप्रेस क्यों दौड़ रही थी? दूसरे देशों से ऑक्सीजन ले जाने के लिए कंटेनर क्यों मंगाए जा रहे थे? वायुसेना के विमान से उतरते इन कंटेनरों में सेना पर भी जोर दिया जा रहा था कि सेना उतर गई है, सब ठीक होगा। आदेश दिए जा रहे थे कि हाईवे के नाकों पर पुलिस ऑक्सीजन कंटेनर लेकर जा रहे ट्रक, ट्रॉली, ट्रैक्टर किसी चीज को न रोके, ताकि जल्दी जल्दी ऑक्सीजन पहुंच सके। फिर आम लोग ऑक्सीजन लंगर क्यों लगा रहे थे? ऑक्सीजन की कमी नहीं थी तो तेज गर्मी में, तेज बुखार में सड़क पर ये लोग ऑक्सीजन क्यों ले रहे हैं?